আচ্ছা চলেন ক্লাস শুরু করি। আপনাদের লাস্ট ক্লাসে কি পড়ানো হয়েছিল মনে আছে? বলেন তো একটু, যারা লাস্ট ক্লাস করছিলেন তাদের মধ্যে একটু বলেন কি পড়ানো হয়েছিল। কি কারো মনে নাই নাকি? বলেন। আচ্ছা আমি মনে করে দিচ্ছি, দেখেন লাস্ট ক্লাসে আমরা এই যে ম্যাক্সিমা মিনিমা পড়ছিলাম। ঠিক আছে, কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কত হতে পারে আমরা সেটা পড়ছিলাম। এখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে এবং তিনটারই সলিউশন করে দেওয়া আছে। আপনাদেরকে এগুলো বাসায় দেখতে বলছিলাম এবং সেগুলো প্র্যাকটিস করতে বলছিলাম। প্র্যাকটিস করেছিলেন? আচ্ছা যাই হোক, আমি এই ম্যাথগুলো নতুন করে আর করে দিব না, যেহেতু এগুলো একই নিয়মের ম্যাথ। একটা ফাংশনকে কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করতে হয় সেইটা। তো আজকে পরবর্তী টপিকসে যাব। তারপরও যদি এইটাতে আপনাদের কোনো সমস্যা থাকে, হ্যাঁ নির্দিষ্ট কোনো বিষয়ে সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আমি সেইটুকু বিষয় হয়তো আবার একটু রিপিট করতে পারি। কোনো প্রসেস হয়তো একটু বোঝেন না, ততটুকু হয়তো করা যেতে পারে। আচ্ছা যদি না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকসে শুরু করবো আর কি আজকে থেকে। বলেন কারো কোনো সমস্যা আছে কি না? যদি কোনো সমস্যা না থাকে তাহলে শুরু করতেছি। ওকে স্যার, শুরু করেন। আচ্ছা দেখেন, আমাদের নেক্সট টপিক হচ্ছে দুইটা থিওরেম আছে, একটাকে বলে রোলস থিওরেম, দেন আরেকটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। এরপরে আছে এই যে মিন ভ্যালু থিওরেম। দুইটাই মূলত একই রকমই, প্রায় সামান্য একটু তফাৎ আছে। সেটা হচ্ছে থিওরেমের স্টেটমেন্ট পড়লে মোটামুটি বোঝা যাবে। দেখেন থিওরেমে কি বলছে, যে let f be continuous on the closed interval ab and differentiable on the open interval ab। আচ্ছা ক্লোজড ইন্টারভ্যাল আর ওপেন ইন্টারভ্যালের মধ্যে তফাৎ কি বলেন তো? আমরা বলি যে কোনো একটা লাইন যদি এরকম নেই, সরি ধরা যাক কোনো একটা লাইন নিলাম এরকম, তারপর আমরা বলতেছি যে এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট। এখন আমরা যদি এই মাঝখানের যতটুকু অংশটা এইটুকু আমরা নিতে চাই, তবে সেই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি এই এ পয়েন্টকে এবং বি পয়েন্টকে ইনক্লুড করব কি না এটার উপরে ডিপেন্ড করে, হয় এটা ওপেন ইন্টারভ্যাল অথবা ক্লোজড ইন্টারভ্যাল। তো যদি আমরা এ কে সহ ইনক্লুড করি তখন আমরা এই ইন্টারভ্যালকে অনেক সময় এরকম করে লিখি যে এ লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল বি। আর এটাকেই আবার লেখা হয় এরকম করে যে এ থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় এবং এই পাশে বি সহ থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এর কথা অর্থ হচ্ছে যে এই ইন্টারভ্যালের মধ্যে এ এবং বি পয়েন্ট ইনক্লুড থাকবে। অথবা যদি আমরা ওপেন ইন্টারভ্যাল বলি, যে এ এবং বি পয়েন্ট বাদ দিয়ে জাস্ট একটু, আমি যদি একটু বড় করে ড্র করি, খেয়াল করেন ব্যাপারটা এরকম হবে যে আমি যদি এরকম ইন্টারভ্যাল আছে, ধরা যাক এটা হচ্ছে পয়েন্ট, এখন এই পয়েন্টের এটা হচ্ছে টোটাল পয়েন্ট, এর মধ্যে আমি এই পয়েন্টকে বাদ দিব, ধরা যাক এটা এ পয়েন্ট, তো আমি এ পয়েন্ট বাদ দিয়ে এইখান থেকে শুরু করতে চাচ্ছি। অর্থাৎ এই পাশে যা আছে
এই টোটালটাকে আমি নেব, বাট এই পয়েন্টকে আমরা নেব না, এই পয়েন্টকে বাদ দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এটাকে আমরা লিখি এইভাবে যে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এবং এটাকে তখন লেখা হয় এভাবে যে এ আর বি, এবং এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, অর্থাৎ এ এবং বি এর মাঝখানে যত ভ্যালু আছে সবগুলো নিব, কিন্তু এ এবং বি পয়েন্ট বাদ দিয়ে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। বুঝতে পারলেন কিনা বলেন তো? তো এটাই বলতেছে যে এই দুইটা পয়েন্টের মাঝখানে, অর্থাৎ ইন্টারভ্যালের মাঝখানে যদি কোনো একটা ফাংশন, ধরা যাক এটা ছিল আমাদের ইন্টারভ্যাল এবং এর মাঝখানে একটা ফাংশন, এরকম একটা ফাংশন, এই ফাংশনটা এর মাঝখানে কি কি শর্ত বলছে? একটা হচ্ছে যে কন্টিনিউয়াস অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল, অর্থাৎ এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে অন দ্য ওপেন ইন্টারভ্যাল। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে কি হবে যে ইফ এফ অফ এ ইকুয়াল 0 অ্যান্ড এফ অফ বি ইকুয়াল 0, এফ অফ এ ইকুয়াল 0 এবং এফ অফ বি ইকুয়াল 0, এই কথার অর্থ কি বলেন তো? কোনো একটা ফাংশন আমরা এখানে ছিল, এটাকে আমরা বলতেছি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। তো এক্স ফাংশনটা এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট। এইখানে যদি আমরা এক্স এর মধ্যে সরাসরি এই দুটা পয়েন্টকে বসায় দিই, একটাকে বসায় দিলাম এ এবং আরেকটাকে বসায় দিলাম বি, তাহলে সেই এ যদি বসায় দিই তাহলে এটা কত হবে? এফ অফ এ হবে। এবং যদি বি বসায় দেই তাহলে হবে এফ অফ বি। এবং বলছে যে এই দুইটাই হবে 0, দুটাই কি হবে? 0 হবে, অর্থাৎ এফ অফ এও 0 হবে, এফ অফ বিও যদি 0 হয়, তাহলে এখান থেকে আবার বলি দেন দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি। কি বলছে? তাহলে কমপক্ষে একটা পয়েন্ট সি থাকবে ইন দ্য ইন্টারভ্যাল এ বি, অর্থাৎ ওপেন ইন্টারভ্যাল এ বির মাঝখানে নির্দিষ্ট একটা পয়েন্ট সি অবশ্যই পাওয়া যাবে, যে পয়েন্টের জন্য এই যে সাচ দ্যাট এফ প্রাইম সি ইকুয়াল 0। এটার অর্থ হচ্ছে যে এফ অফ সি কে আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেটার মান পাওয়া যাবে 0। অর্থাৎ আমরা এই দুইটার মাঝখানে যদি আমরা 0 পাই তাহলে অবশ্যই মাঝখানে এমন কোন একটা পয়েন্ট সি পাওয়া যাবে, ধরা যাক এটা হচ্ছে, আমরা বললাম যে এটা হচ্ছে সি পয়েন্ট, যার কারণে এফ প্রাইম অফ সি এটা ইকুয়াল হবে 0। আগে শর্ত কি ছিল? যে এফ অফ এ হবে 0 এবং এই পাশে এফ অফ বিও 0 হবে, তাহলে মাঝখানে অবশ্যই সি একটা পয়েন্ট পাওয়া যাবে, যে পয়েন্টের কারণে এফ প্রাইম অফ সি হবে 0। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল করি। বলতেছে যে ভেরিফাই দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, অর্থাৎ এই একটা ফাংশন দেয়া আছে, স্যাটিসফাইড দ্য হাইপোথিসিস অফ রোলস থিওরেম আর অন দ্য ইন্টারভ্যাল 1,4 অ্যান্ড ফাইন্ড অল ভ্যালুজ অফ সি ইন দ্য ইন্টারভ্যাল দ্যাট স্যাটিসফাই দ্য কনক্লুশন অফ দ্য থিওরেম। আচ্ছা, মূল কথা হচ্ছে, এখানে তো অনেক কিছু লেখা আছে, মূল কথা হচ্ছে যে আমাদেরকে একটা ইন্টারভ্যাল দেওয়া আছে যে 1,4 এবং একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, এবং বলছে যে এই ফাংশনটা রোলস থিওরেমের যে হাইপোথিসিস সেটা আসলে স্যাটিসফাই করে কিনা সেটা বের করতে হবে। মূলত বলছে স্যাটিসফাই করে, এবং যেহেতু স্যাটিসফাই করে তাহলে ফাইন্ড অল ভ্যালুস অফ সি ইন দ্যাট ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের মাঝখানে সেই সমস্ত সিগুলোকে খুঁজে বের করতে হবে যার কারণে এই ফাংশনটা রোলস থিওরেমের হাইপোথিসিস ফলো করে। এখন যদি আমরা বলি যে রোলস থিওরেমের হাইপোথিসিস ফলো করে, তাহলে শর্ত কি কি ছিল? একটা ছিল যে এফ অফ এ ইকুয়াল 0 হইতে হবে, আরেকটা ছিল যে এফ অফ বি ইকুয়াল 0 হইতে হবে, তাহলে আমরা পাবো এফ প্রাইম অফ সি ইকুয়াল 0। তো আমরা এটাকে ওইখানে নিয়ে যাই, বোঝার সুবিধার্থে।
খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখানে অবশ্য একটা ফিগার দেওয়া আছে এটার ফাংশনের অনুপাতে, এখানে একটা ফিগার ড্র করে দেওয়া আছে, তো আমরা ওটা আপাতত ড্র করতেছি না। ধরা যাক এটা আমাদের ম্যাথ, এখন আমরা এখান থেকে সলিউশন করার চেষ্টা করব। বলতেছে কি দেখেন, বলছে এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এখন আমরা যদি বলি যে এটা রোলস থিওরেম কি বলে স্যাটিসফাই করে, তার মানে এটার ইন্টারভাল যেটা, ইন্টারভাল কত 1,4, 1,4 এটা হচ্ছে আমাদের ইন্টারভাল। অতএব এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এবং আমাদের কন্ডিশন ছিল যে এফ অফ এ অবশ্যই 0 হইতে হবে, তারপর এফ অফ বি অবশ্যই 0 হইতে হবে। আচ্ছা, এটা কন্ডিশন বলতে আসলে এরকম ছিল যে ইফ এফ অফ এ ইকুয়াল 0 অ্যান্ড এফ অফ বি ইকুয়াল 0, দেন আমরা অবশ্যই নির্দিষ্ট একটা পয়েন্ট সি পাবো, যার কারণে এফ প্রাইম অফ সিটা হবে 0। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রথম থেকে এফ অফ এ আর এফ অফ বি 0 হয় কিনা সেটা একটু চেক করি। যে এফ অফ এ বলতে কত বলেন তো, এফ অফ 1, তাই না? কারণ ইন্টারভ্যালের এখানে এ বলতে আসলে কত, এই যে এটা 1। আচ্ছা, তাহলে এফ অফ 1 এখানে কত হয় বলেন তো, 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 4, ফাইনালি ভ্যালুটা দাঁড়ায় 1 মাইনাস 5 প্লাস 4, তার মানে কত 0 না? একইভাবে এফ অফ, আচ্ছা 2 না, পরবর্তী পয়েন্ট কত 4, তাই না? যেহেতু ইন্টারভ্যাল হচ্ছে 1,4, তাহলে এফ অফ বি যেটা সেটাও তো 0 প্রমাণ করতে হবে। তাহলে এফ অফ বি 0 হয় কিনা সেটার জন্য আমরা মান বসায় দেব। এখানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 4, তাহলে 4 4 16 মাইনাস 20 প্লাস 4, মানটা কত আলটিমেটলি 0। আচ্ছা বলেন তো এটা মানে আমাদের প্রথম দুইটা কন্ডিশন তাহলে ফিল আপ করলো কিনা? জি স্যার, করছে। কারণ আমাদের এখানে এফ অফ 1 0 হয়েছে এবং এফ অফ 4টাও 0 হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে আমরা অবশ্যই সেই সমস্ত সি পাবো যার কারণে এফ প্রাইম অফ সিটা 0 হবে। তাহলে আমরা এফ প্রাইম অফ সি আগে বসায় নিই, সেটা হচ্ছে এফ অফ সি আগে বসায় নিই। সেটা কত, যে এফ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, অতএব এফ অফ সি কত হবে, এক্স এর জায়গাতে আমরা সি বসাবো, সি স্কোয়ার মাইনাস 5c প্লাস 4। তাহলে এটা হচ্ছে এফ অফ সি, আমাদেরকে বলছে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0 হবে। তাহলে এফ প্রাইম অফ সি মানে কি বলেন তো, এফ প্রাইম অফ সি মানে কি একটু বলেন, এফ প্রাইম অফ সি মানে কি একটু বলেন। কোনো ফাংশনের উপরে একবার প্রাইম দেওয়া মানে কি, ওই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যাবে সেটাকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করি। বুঝতে পারছেন কি না? জি স্যার। তাহলে এফ প্রাইম অফ সি মানে কি, এই সি স্কোয়ার মাইনাস 5c প্লাস 4কে আমরা একবার ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে এখানে কত পাবো, সি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাবো কত 2c মাইনাস এখানে কত পাবো 5, কারণ সি কে ডিফারেন্সিয়েট করলে তো 1 হয়ে যাবে, আর প্লাস 4 যেহেতু এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে এফ প্রাইম অফ সির মান কত পাইলাম বলেন, 2c মাইনাস 5। এখন আপনাদের কন্ডিশন কি ছিল বলেন, এই যে এফ প্রাইম অফ সিটা হবে কত 0। অতএব আমরা বলতে পারি না যে
এফ প্রাইম অফ সি ইকুয়াল 0, সেটা হচ্ছে আমরা একটু লিখে ফেলি যে এফ প্রাইম অফ সি ইকুয়াল হচ্ছে 0। তো এফ প্রাইম অফ সি আসলে কত বলেন? 2c মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে সির মান কত পাইলাম আমরা? সি ইকুয়াল 5/2। কারণ 2c ইকুয়াল হচ্ছে 5 এবং সির মান হচ্ছে 5/2। ক্লিয়ার? স্যার এই লাইনটা আবার একটু বুঝিয়ে দিবেন? কোন লাইনটা বলেন? স্যার ওই যে সি স্কয়ার মাইনাস 5c প্লাস 4 তার পরের লাইন থেকে। আচ্ছা, এইখানে আসলে আমরা যেটা করছি যে এটাকে আমরা আসলে ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? এই যে এফ অফ সি কে, হ্যাঁ, আমরা একবার ডি এখানে কনস্ট্যান্ট হচ্ছে সি, মূলত আমরা সি এর সাপেক্ষে এই এফ অফ সি কে একবার ডিফারেন্সিয়েট করছি। ডিফারেন্সিয়েট করে আমরা যেটা পাইছি সেটাকে আমরা লিখছি এফ প্রাইম অফ সি, ঠিক আছে? আর স্যার ডিফারেন্সিয়েট করার সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা কেবল কত হয়? পাওয়ারটা সামনে আসে এন, এন এক্স টু দি পাওয়ার এন পাওয়ার থেকে 1 কমে যায়, ঠিক আছে না? তাহলে এখানে সি স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে 2c এটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা 2 সামনে আসবে, সি থেকে পাওয়ার 1 কমে যাবে 2 থেকে 1, তার মানে সেটা কত থাকে? শুধুমাত্র 2c থাকে। 2 থেকে 1 যদি কমে যায়, সি পাওয়ার 1 লেখার দরকার আছে? আচ্ছা শুধুমাত্র সি লিখলেই হয়। তাহলে সির মান কত পাইলাম আমরা? 2c হ্যাঁ, এখান থেকে ফাইনালি আমরা পাইলাম হচ্ছে সির মান হচ্ছে 5/2, 5/2। জি স্যার। ঠিক আছে? এখন দেখেন আপনাদের এখানে দেওয়া আছে, এই কথাটা একটু আপনাদের মানে মনে রাখতে হবে। দ্য ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল এভরিহোয়ার বিকজ ইট ইজ এ পলিনোমিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে যেহেতু একটা পলিনোমিয়াল, এই কারণে এফটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল সব জায়গাতে। পার্টিকুলারলি বলতে গেলে এফ ইজ কন্টিনিউয়াস অন 1,4 অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন 1,4, ঠিক আছে? এই প্রথমটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, পরেরটা হচ্ছে ওপেন ইন্টারভাল। তো কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হওয়ার পরে আমাদেরকে বলছে যে প্রথমে আমরা কন্ডিশনগুলো চেক করে নিব যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এই দুটো আসলে 0 হয় কি না। তো আমরা প্রথমটা চেক করলাম, ইন্টারভ্যালের প্রথমটা হচ্ছে 1, তাহলে এফ অফ 1 আমরা চেক করলাম, চেক করে দেখলাম যে হ্যাঁ এটা 0 হয়। দেন এফ অফ 4 ইন্টারভ্যালের পরেরটা, এটাও চেক করে দেখলাম যে এটাও 0 হয়। সো দ্য হাইপোথিসিস অফ রোলস থিওরেম আর স্যাটিসফাইড অন দ্য ইন্টারভ্যাল 1,4। যেহেতু এফ অফ এ এবং এফ অফ বি ইকুয়াল 0 হয়, সুতরাং আমরা বলতেছি যে এটা অবশ্যই রোলস থিওরেম স্যাটিসফাই করে। এখন তাহলে মাঝখানের ভ্যালুগুলো বের করতে হবে। তো ভ্যালুটা কি? আমরা বলতেছি যে থাস we are guaranteed the existence of at least one point c in the interval 1,4 such that f prime of c equal 0। এটা আমাদের কি বলে থিওরেমের মধ্যেই ছিল যে অবশ্যই কমপক্ষে একটা পয়েন্ট আমরা পাবো যার কারণে f prime of c হবে 0। তো আমরা তাহলে f of x কে যদি আমরা f of c দ্বারা পরিবর্তন করে ফেলি তো সেখান থেকে করতে পারি, অথবা f prime of x করলে আমরা 2x - 5 পাই। এইখানে f prime of x এর মধ্যে আমরা যদি c বসায় দিই তাও হবে, একই ব্যাপার। তো এইভাবে f prime of c এর মান পাইছি হচ্ছে 2c - 5। এখন আমাদের শর্তে ছিল কি f prime of c ইকুয়াল 0 হবে, অতএব আমরা লিখছি 2c - 5 এইটা ইকুয়াল 0, অতএব c এর মান হচ্ছে 5/2। ক্লিয়ার কি না? So c equal 5/2 is a point in the interval 1,4 at which f prime of c equal 0। অর্থাৎ c এর মান হচ্ছে 5/2, যেটা এই ইন্টারভাল 1 আর 4 এর মাঝখানে। 5/2 এর মান আসলে কত বলেন তো? 2.5 না? তো সেটা আসলে 1 আর 4 এর মাঝখানে অবস্থান করে কিনা, এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে ওই ফাংশনটাই, ঠিক আছে? এটাই হচ্ছে সেই পয়েন্ট 2.5, যার কারণে f prime of 2.5 ইকুয়াল হবে 0। ক্লিয়ার কিনা? জি স্যার।
আচ্ছা, পরে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে সলিউশন নাই, বাট এইটা আমি চাচ্ছি আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এক্সাম্পল 3 লেখা আছে। আচ্ছা, তারপরে আরও একটা দেওয়া আছে, ভেরিফাই দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 স্যাটিসফাই দ্য হাইপোথিসিস অফ রোলস থিওরেম আর অন দ্য ইন্টারভাল। এবার ইন্টারভাল দেওয়া আছে দেখেন -√2, √2। তাহলে আগের মতোই এফ অফ -√2 এবং এফ অফ √2 এই দুটো আমাদেরকে বের করে নিতে হবে। বের করে নিয়ে দেখেন সেই দুটো যদি 0 হয় তখন আমরা বললাম যে হ্যাঁ এটা রোলস থিওরেম স্যাটিসফাই করে এই ইন্টারভ্যালে। অতএব আমরা এফ প্রাইম অফ সির মানটা এখন বের করব। তাহলে এফ অফ এক্স যেটা, সেখানে আমরা এফ প্রাইম অফ এক্স করে নিতে পারি অথবা এফ অফ সি বসায় নিতে পারি, একই ব্যাপার। করে নিয়ে দেন সেটাকে একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা সেটা পাবো এফ প্রাইম অফ সি। অতএব সির মান পাইছি হচ্ছে 6c² প্লাস 2c মাইনাস 4, এবং এইটা ইকুয়াল 0 ধরি, যেহেতু এটা c² মানে কি বলেন তো, সি এর পাওয়ার হচ্ছে 2। অতএব এই ইকুয়েশনের সলিউশন কয়টা পাবো? ইকুয়েশনের পাওয়ার যত হয় অর্থাৎ ডিগ্রি যত হয় ততগুলো সলিউশন পাওয়া যায়। অতএব c² যেহেতু সর্বোচ্চ ডিগ্রি, অতএব সি এর সলিউশন পাওয়া যাবে দুইটা, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 2/3। এই দুইটা পয়েন্টই এই যে -√2 থেকে √2 এর মাঝখানে, ঠিক আছে, যাদের কারণে এই ইন্টারভ্যালে আমরা হচ্ছে এফ প্রাইম অফ সি ইকুয়াল 0 পাবো। ক্লিয়ার কিনা? এখন আপনাদের এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, যে এক্সারসাইজ 1 আর একটা হচ্ছে 3। আচ্ছা, 2 নাম্বার মনে হয় না এখানে, ঠিক আছে। তো এই দুটাই আপনারা প্র্যাকটিস করবেন এখান থেকে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, নেক্সট চলে যাব হচ্ছে মিন ভ্যালু থিওরেমে। এইটাতে দেখেন আগের মতোই অনেকগুলো কথা বলা আছে। স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? না স্যার, ঠিক আছে তো। আচ্ছা, সবাই যেহেতু বলতেছে ঠিক আছে, সুতরাং আমার মনে হয় আপনি একটু কি বলে কেটে দিয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। বাকিরা কি একটু কথা বলেন তো, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার স্ক্রিন অফ হয়ে গেছে। দেখা যাচ্ছে মেন স্যার। ভ্যালু হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। স্যার ওই আগে যেখানে অঙ্কটা করাইছেন স্যার, ওইখানে একটু যাওয়া যায় স্যার? একটা স্ক্রিনশট নিতাম একটু। আচ্ছা, আমি এই ক্লাসের রেকর্ড দিয়ে দিব, সমস্যা নেই। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন মিন ভ্যালু থিওরেম। তাহলে এখানে বলতেছে যে লেট এফ বি কন্টিনিউয়াস অন দ্য ক্লোজড ইন্টারভাল এ বি অ্যান্ড ডিফারেন্সিয়েবল অন দ্য ওপেন ইন্টারভাল এ বি। ঠিক আগের মতোই সেম কথা, যে ক্লোজড ইন্টারভালে আমাদের ফাংশন যদি একটা থাকে, যে ওই ফাংশনটা এই নির্দিষ্ট অংশের মধ্যে বা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল, দেন দেয়ার ইজ অ্যাটলিস্ট 1 পয়েন্ট সি ইন এ বি। অর্থাৎ আগের মতোই বলছে যে এখানেও একটা সি থাকবে, যার কারণে কি হবে, এফ প্রাইম অফ সি হবে এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। আগেরটাতে কি ছিল বলেন তো? আগেরটাতে ছিল যে আমাদের এফ অফ এ ইকুয়াল 0 হইতে হইতো, এফ অফ বি ইকুয়াল 0 হইতে হইতো, দেন আমরা পাইতাম যে এটা হচ্ছে যে এফ প্রাইম অফ সিটা পাবো এফ অফ বি মাইনাস, আচ্ছা এফ প্রাইম অফ সি ছিল 0, আর মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে ওইটাই এখানে এসে এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এটার সলিউশন করি আমরা। দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে যে শো দ্যাট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল 1/4 এক্স কিউব 1/4 x cube plus 1 satisfies the hypothesis of mean value theorem over the interval 0 2। ঠিক আছে, ইন্টারভ্যাল তাহলে কত? 0 আর 2, তার মানে এর মান কত?
0 আর 2 হচ্ছে b এর মান। তাহলে ফাইন্ড অল ভ্যালুজ অফ c ইন দ্য ইন্টারভ্যাল 0, 2 at which the tangent line to the graph of f is parallel to the second line joining the points 0, f of 0 and 2, f of 2. আচ্ছা, মেন কথা ওইটাই যে আমাদের এখান থেকে এটা যে মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করে সেইখান থেকে আসলে এটা মানে প্রমাণ করতে হবে আর কি। তো তাহলে দেখেন এখানে দেওয়া আছে যে the function f is continuous and differentiable everywhere, আগের মতোই, because it is a polynomial. পলিনোমিয়াল হওয়ার কারণে এটা আসলে সব জায়গাতেই কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে। সুতরাং পার্টিকুলারলি বলতে গেলে ওই দুইটা ইন্টারভ্যাল অর্থাৎ একটা ক্লোজড ইন্টারভ্যাল এবং আরেকটা ওপেন ইন্টারভ্যাল, এই দুই জায়গাতেই এই ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে। তাহলে আমরা বলতেছি সো দ্য হাইপোথিসিস অফ দ্য মিন ভ্যালু থিওরেম আর স্যাটিসফাইড উইথ a equal 0 and b equal 2. পাওয়া গেছে কিনা বলেন? আচ্ছা, তাহলে এখন আমাদের f of a দরকার। f of a বলতে বলেন তো কত হবে? f of 0, কারণ এর মান হচ্ছে 0, এই যেটা, তাই না? এর মান হচ্ছে 0, সুতরাং f of 0। তাহলে এখন আমাদের মূল ফাংশনটা কত ছিল? এই যে 1/4 x³ + 1, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমি আবার এটাতে ম্যাথটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে এখান থেকে বলেন যে এটার a কত আর b কত? a হচ্ছে স্যার 0 আর 0 এ হচ্ছে 0 স্যার। আর b হচ্ছে 2। 2 আচ্ছা, এখন বলেন f of x কত? 1/4 x³ + 1। 1/4 x³ + 1। তাহলে আমরা f of a মানে কত বলেন? 0 f of 0 মানে কি? 1/4 বসাইলাম আর x এর জায়গাতে আমরা 0 বসাবো প্লাস 1। তো 0 দ্বারা গুণ করলে সামনের টোটাল টার্মটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, প্লাস 1। তার মানে কি এখানে কত থাকে? 1 থাকে। আরটা হচ্ছে f of b। f of b মানে কি? f of 2। তাহলে f of 2 মানে কত বলেন? 1/4 ইন্টু 2³ নাকি? জি স্যার। প্লাস 1। আচ্ছা, তাহলে 1/4 লিখলাম আর 2³ মানে কত? 8 না? প্লাস 1। এখন বলেন 4 দিয়ে 8 কে কাটা যায় বা ভাগ করা যায় নাকি? 4 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 2। 2 + 4 = 3। তার মানে মানটা বের হইল 3। তাহলে f of a পাইলাম হচ্ছে 1 আর f of b পাইলাম 3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের ওই যে আগের ম্যাথের মতো f of x যেটা ছিল, f of x যেটা ছিল আমরা আবার একটু লিখে নিচ্ছি ওটা, কারণ আমাদের দরকার হচ্ছে f prime of c। তো f prime of c এর জন্য আমরা f prime of x যদি বের করে নিতে পারি, পরে এই x এর জায়গাতে শুধুমাত্র আমরা c বসায় দিলে কি পাবো? f prime of c পাবো। এই কারণে f of x টাকে আবার একটু লিখে নিচ্ছি 1/4 x³ + 1। এখন বলেন তো তাহলে f prime of x কত হবে? f prime of x কত হবে একটু বলেন তো?
1/4 এটা তো ঠিক থাকবে ইনটু এক্স কিউবকে আমরা একবার ডিফারেন্সিয়েট করলে কত পাবো 3 পাবো এক্স পাবো এক্স স্কোয়ার পাবো প্লাস 0 তার মানে 1 কে ডিফারেন্সিয়েট করে যেহেতু 0 পাবো প্লাস 0 লেখার দরকার নাই তাই না তার মানে এফ প্রাইম অফ এক্স আসলে কত হইল 3x² 4 অথবা আমরা একবার লিখে ফেলতে পারি 3/4 এক্স স্কোয়ার অতএব আমরা যদি এখানে এখন এফ প্রাইম অফ সি বসায় দিই তাহলে কত পাবো বলেন 3c²/4 পাবো কিনা জি স্যার আচ্ছা তাহলে এইটা পাইলাম হচ্ছে এফ প্রাইম অফ সি এখন আমাদের কন্ডিশনে কি ছিল বলেন তো এফ প্রাইম অফ সি ইকুয়াল কি ছিল কন্ডিশনে মনে আছে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ মনে আছে এটা ছিল আমাদের কন্ডিশন তাহলে এফ প্রাইম অফ সির বদলে আমরা তো 3c² - 4 এটা তো দিতে পারবো ঠিক আছে বাট ডান পাশেরটা তো এখন বের করে নিতে হবে তাহলে আমরা একটু লিখে ফেলি যে এফ অফ বির মান কত ছিল বলেন তো আমরা একটু সাইডে লিখে ফেলি এগুলো এক এক করে সেটা হচ্ছে এফ প্রাইম অফ সির মান তো পাইলাম পাশাপাশি এফ অফ বির মান কত ছিল এফ অফ এর মান কত ছিল দেন এর মান কত ছিল বির মান কত ছিল এর মান ছিল 0 বির মান ছিল 2 মনে আছে তারপরে এফ অফ এর মান তাহলে কত ছিল 1 ছিল আর এফ অফ বি কত পাইছিলাম আমরা একটু দেখে আসি এই যে এফ অফ এর মান 1 পাইছিলাম আর এফ অফ বির মান পাইছিলাম 3 তাহলে আমরা একটু লিখে ফেললাম এফ অফ বি ইকুয়াল 3 আচ্ছা তাহলে আমাদের এখন এই যে এইখানে যে সূত্রটা লিখছি এটাই আমাদের দরকার এখন এখানে আমরা মান বসায় দেব মান বসালে কিসের মান পাবো বলেন এখানে কিসের মান দেওয়া আছে আমরা একটু লিখি তো যেমন এফ প্রাইম অফ সির মান প্রথমে দেওয়া আছে কত 3c²/4 ইকুয়াল ডান পাশে তাহলে কত হবে এফ অফ বির মান কত 3 মাইনাস এফ অফ এর মান কত 1 বির মান হচ্ছে 2 মাইনাস এর মান কত 0 এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন আচ্ছা তাহলে আগের মতোই সবকিছু এখন শুধু সির মান বের করলেই হচ্ছে তাই না তাহলে 3c²/4 ইকুয়াল উপরে কত থাকে এখানে 3 - 1 মানে 2 আর 2 - 0 মানে কত বলেন 2 আচ্ছা তাহলে 2/2 মানে কি 1 লেখা যায় না একবারে তার মানে 3c² ইকুয়াল হচ্ছে 4 তাহলে c² ইকুয়াল কত হবে বলেন 4/3 হবে না জি স্যার আচ্ছা c² ইকুয়াল যদি 4/3 হয় তাহলে শুধু c এর মান কত হবে প্লাস মাইনাস √4/3 না জি আচ্ছা তাহলে উপরে তো 4 আছে সেটাকে আমরা চাইলে 2 লিখে ফেলতে পারি তার মানে এরকম লেখা যায় যে c ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 2/√3 ঠিক আছে তাহলে এখানে c এর আসলে মান কয়টা আছে বলেন c এর মান আসলে কিন্তু দুইটা আছে কারণ একটা প্লাস আর একটা মাইনাস তো আমাদের এখানে ওইটাকে একটু দশমিক করে নেওয়া হয়েছে এই যে +1.15 হয় আর কি
এই যে which has the two solutions c equal plus minus 2/√3 আনুপাতিক মান হয় প্লাস মাইনাস 1.15 ক্লিয়ার আচ্ছা এরপর একটা কথা আছে however only the positive solution lies in the interval 0,2 এখানে যদিও প্লাস মাইনাস আসছে কিন্তু আমাদের ইন্টারভ্যাল তো 0 থেকে 2 তো এই ইন্টারভ্যালে আমরা শুধুমাত্র পজিটিভ সলিউশনটা নিচ্ছি সেটা হচ্ছে 1.15 দিস ভ্যালু অফ সি ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফিগার আচ্ছা এখানে একটা ফিগার দেওয়া আছে মূলত এই ফাংশনকে যেটা রিপ্রেজেন্ট করে ঠিক আছে বুঝতে পারছেন কিনা বলেন তো জি স্যার। জি স্যার বুঝতে পারি। আচ্ছা একই নিয়মে তাহলে আপনাদের এই যে পরের এক্সাম্পলগুলা করা যাবে কিনা এফ অফ এক্স দেওয়া আছে ইন্টারভ্যাল দেওয়া আছে তাহলে এফ প্রাইম অফ সি ইকুয়াল বের করতে হবে আর এফ প্রাইম অফ সি এর মান কত এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ এটা সলিউশনে দেওয়া আছে দেখেন এবং তারপরে কয়েকটা এক্সারসাইজ দেওয়া আছে ক্লিয়ার কিনা এক্সামের সময় কি আমাদের মানে ফিগার ড্র করতে হবে? না ফিগার লাগবে না আপনাদের শুধুমাত্র ম্যাথটা করলেই হবে ওকে স্যার, ঠিক আছে স্যার। সবাই ক্লিয়ার জি স্যার। আচ্ছা তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকলো আর আপনাদের যে এক্সারসাইজগুলো আছে এখানে এই সবগুলোই অবশ্যই প্র্যাকটিস করবেন ঠিক আছে কারণ পরীক্ষায় এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে এমনকি এগুলোর মানও চেঞ্জ হতে পারে এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা কারো কোনো প্রশ্ন আছে কিনা কিংবা এক্সামে তো নিয়ম ঠিক থাকবে শুধু মান চেঞ্জ হবে তাই তো হ্যাঁ হ্যাঁ সেটাই বললাম কোনো একটা টাইপের ম্যাথ থাকবে বাট ম্যাথ বলতে তো আসলে আপনাকে এক্সাক্ট যে ম্যাথ দেওয়া আছে ওইটাই তো আর থাকে না পরীক্ষায় ম্যাথ মানে কি মান চেঞ্জ হবে এটাই স্বাভাবিক স্যার এই পিডিএফটি কি আবার একটু দেয়া যায়? আচ্ছা পিডিএফ যদি না থাকে দেয়া যাবে সমস্যা নাই জি স্যার পিডিএফটা দিলে একটু ভালো হতো। আচ্ছা এছাড়া আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা বলেন স্যার এই রেকর্ডেড ক্লাসটা কি স্যার গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ গ্রুপে দেওয়া হবে আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা স্যার হাজিরাটা কি দেওয়া যাবে একটু? স্যার আমার হাজিরাটা দেওয়া হয়নি এখন অ্যাটেন্ডেন্স দেয়া হয় নাই না স্যার। স্যার আমারও ছিল আচ্ছা ঠিক আছে স্যার আমি মেকানিক্যালের আমিনুল 08। আচ্ছা অ্যাটেন্ডেন্স মেকানিক্যাল থেকে প্রথমে নিচ্ছে মেকানিক্যালের হচ্ছে আমিনুল 08 কই না কত বললেন 08 জি স্যার আমিনুল শুরুতে ও আচ্ছা প্রথমটা হ্যাঁ হ্যাঁ আর কেউ আছেন মেকানিক্যালের